আপনি এখানে দাঁড়ায় কি করেন ভাই? ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। ওকে, ওকে, তো সবকিছু শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা সোনার তরী কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। হোপফুলি তোমরা সবাই ভালো আছো যে যেখানে রয়েছো। ওকে, তো আগামীকাল তোমাদের ক্লাস হবে। আজকে তোমাদের ক্লাস অ্যান্ড আগামীকাল তোমাদের সিকিউর উপর ক্লাস হবে। সিকিউ নিয়ে তোমাদের অনেকের কোশ্চেন, তো সিকিউর উপর তোমাদের ক্লাস নেবে হচ্ছে তোমাদের রায়হান ভাইয়া। কিভাবে সিকিউ লিখতে হয় সেই নিয়ে একটা ক্লাস আমি রেখেছি, যাতে করে তোমাদের সিকিউ নিয়ে যাদের প্রবলেম আছে তাদের যাতে প্রবলেমগুলো সলভ হয়। তো আজকে মোটামুটি আমাদের আগামীকাল আমাদের কোর্সের শেষ ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ, ঈদের আগে আর কি। ঈদের আগে আমাদের শেষ ক্লাস হয়ে যাবে। ওকে, সো সব কিছু ঠিক আছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। হোপফুলি সব কিছু ঠিক আছে। তো আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুন্দর সুস্থ আছো। আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসের দিকে আগাতে পারি মনে হয়, তাই না? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সব ঠিক আছে। ওকে ভাইয়া, জুমে হবে না কালকের ক্লাসটা, যেহেতু সলভ ক্লাস না ওই জন্য কালকের ক্লাসটা জুমে হবে না। কালকের ক্লাসটা জুমে হবে না, হ্যাঁ, যেহেতু সলভ ক্লাস ওই জন্য জুমে হবে না। সলভ ক্লাস হলো তখন হচ্ছে জুমে হবে। কালকে ফেসবুক লাইভ হবে ক্লাস। ঠিক আছে, কয়দিন বন্ধ থাকবে? মোটামুটি যে কয়দিন ঈদের বন্ধ। ঠিক আছে, ওকে, তো চলো আমরা শুরু করে দিই। এক সপ্তাহ তো মিনিমাম বন্ধ থাকবেই আগামীকাল থেকে, অর্থাৎ ঈদের পরে অন্তত মিনিমাম 3-4 দিন বন্ধ থাকবে আরো। ঠিক আছে, তো চলো আমরা তাহলে আলোচনায় চলে যাই। তো যেহেতু সোনার তরী কবিতাটা এটা একটা রূপক কবিতা। কি কবিতা বলো তো? রূপক কবিতা। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া রূপক কবিতা, এই রূপক মানে কি? এটা কবিতাটা কিন্তু খুব ছোট, বেশি বড় কবিতা না। এখন কোশ্চেন হতে পারে যে ভাইয়া এটা তো রূপক কবিতা, সেটা তো বুঝলাম, কিন্তু ভাইয়া রূপক কবিতা মানে কি? রূপক কবিতা হচ্ছে বলতেছে একটা জিনিস, কিন্তু এই জিনিসের দুইটা অর্থ থাকে। যেমন খেয়াল করে দেখো, এই কবিতার মাধ্যমে যে কৃষক আছে, এই কৃষক শব্দের দুইটা অর্থ। কৃষক শব্দের শাব্দিক অর্থ আমরা বলতে পারি যে হচ্ছে চাষ করে, ঠিক আছে, সে হচ্ছে কৃষক। আবার এই কবিতায় কৃষক বলতে কবি নিজেই আবার কৃষক। এই যে দেখো দুইটা অর্থ, ডাবল মিনিং। এই ধরনের কবিতাকে বলা হয় রূপক কবিতা, যেখানে বলে একটা জিনিস এটার আলাদা আরেকটা অর্থ থাকে, অর্থাৎ মূল অর্থের বাহিরে, আক্ষরিক অর্থের বাহিরে আরো একটা অর্থ থাকে। এটাকে এই জন্য এই ধরনের কবিতাকে বলা হয় রূপক কবিতা। এই জন্য কবিতাটা পড়তে গেলে আমাদের মধ্যে ব্যাপক প্যাচ লাগে, বুঝছো? তো আমরা এখন আজকে এইখানে এই যে এখন প্রথম যে স্লাইডটা আছে, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইডটা না পড়লে তুমি আসলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে না। ওকে, আচ্ছা, তো যেমন দেখো কৃষক, কৃষক বলতে কাকে বুঝিয়েছেন? শিল্প স্রষ্টা কবিকে বুঝিয়েছেন, অর্থাৎ কবি নিজে এখানে কৃষক। আবার দেখো মাঝি আর সোনার তরী, এই দুইটা দ্বারা মহাকালকে বোঝানো হয়েছে। তাহলে খেয়াল করে দেখো কোনটা দ্বারা কোনটাকে বোঝানো হচ্ছে। কৃষক মানেই কবি, আবার খেয়াল করো কৃষক মানেই কবি, আর মাঝি বা সোনার তরী দ্বারা বোঝানো হচ্ছে কি কে? মহাকাল। তাহলে মাঝি বা সোনার তরী, সোনার তরী মানে হচ্ছে, তরী মানে কি? নৌকা। তরী মানে কি? নৌকা। আমরা কবিতাতে পরে যাবো, আগে আমরা জিনিসগুলো সম্পর্কে একটা আলোচনা করি, তাহলে বুঝতে পারবা। তাহলে সোনার তরী মানে কি? মহাকালকে বোঝানো হচ্ছে। আর সোনার ধান মানে বোঝানো হচ্ছে কবির সৃষ্ট সম্ভার। কবির সৃষ্ট সম্ভার বা কবি যে সাহিত্য কর্ম লিখেছেন
সেই সাহিত্যকর্ম। ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে সোনার তরী দ্বারা কি, সোনার ধান দ্বারা কি বোঝানো হচ্ছে? কবির সৃষ্টি সম্ভার। ঠিক আছে, কবির সৃষ্টি সম্ভার। আর মেঘ বা বর্ষা দ্বারা বোঝানো হচ্ছে প্রতিকূলতার প্রতীক, মানে খারাপ অবস্থা। প্রতিকূলতার প্রতীক দ্বারা কি বোঝানো হচ্ছে বলতো? খারাপ অবস্থা, খারাপ সময় বা খারাপ অবস্থা। তাহলে খেয়াল করে দেখো, মেঘ বা বর্ষা দ্বারা কি বোঝানো হচ্ছে? প্রতিকূলতার প্রতীক বা খারাপ অবস্থা। ছোট ক্ষেত দ্বারা বোঝানো হচ্ছে মানুষের জীবন পরিধি। ছোট ক্ষেত দ্বারা বোঝানো হচ্ছে কি? মানুষের জীবন পরিধি। বাঁকা জল দ্বারা বোঝানো হচ্ছে অনন্ত কালস্রোত। বাঁকা জল দ্বারা বোঝানো হচ্ছে অনন্ত কালস্রোত। আর কুল দ্বারা বোঝানো হচ্ছে ইহকাল, ইহজগৎ। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? তাহলে খেয়াল করে দেখো, এই কনসেপ্টটা না জেনে আমরা আসলে সামনে আগাইতে পারবো না। আবার বলছি, কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে? কৃষক দ্বারা কবিকে বোঝানো হচ্ছে। মাঝি বা সোনার তরী দ্বারা বোঝানো হচ্ছে মহাকালকে। সোনার ধান দ্বারা বোঝানো হচ্ছে কবির সৃষ্ট সম্ভারকে। মেঘ বা বর্ষা দ্বারা বোঝানো হচ্ছে প্রতিকূলতার প্রতীককে। ছোট ক্ষেত দ্বারা বোঝানো হচ্ছে জীবনের পরিধিকে। বাঁকা জল দ্বারা বোঝানো হচ্ছে অনন্ত কালস্রোতকে। কুল দ্বারা বোঝানো হচ্ছে ইহজগৎকে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? এটুক পর্যন্ত কি বোঝা গেছে? এটুক পর্যন্ত বোঝা গেছে? আমি কিন্তু খুব সিরিয়াস। যারা বাহিরে কমেন্ট করতেছ, একটাকেও কিন্তু গ্রুপে রাখবো না। কবিতাটা রূপক কবিতা ভালো করে বুঝতে হবে। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে ভাই? আপনার বাংলাবাজ বইটা কি এগুলো দেওয়া আছে? জি, সব দেওয়া আছে। বাংলাবাজ বইটা আজকের ক্লাসের পরে সোনার তরী কবিতা কত সুন্দর করে দেওয়া আছে, ওটা পোস্ট দিয়ে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি কি কথা বুঝাইতে পারছি? ক্লিয়ার? আমাকে বলো তো ক্লিয়ার কিনা? ভেরি গুড। ওকে, তাহলে দেখো এরপর আমরা দেখি এখানে অনেকগুলো শব্দার্থ আছে। আমি শব্দার্থগুলোতে পরে যাব, মানে এগুলো আমি যখন পড়াবো তখন অটোমেটিক শব্দার্থগুলো চলে আসবে। সো আমরা এখন কবিতাতে প্রবেশ করি। সো কবিতার মূল বিষয়বস্তুটা বলি। আমাদের জীবনে আমরা প্রত্যেকেই একটা সময় গিয়ে আমরা পৃথিবী থেকে চলে যাব, তাই না? পৃথিবীতে যে সবচাইতে বেশি ধনী মানুষ, যার দুনিয়াতে সবচাইতে বেশি টাকা পয়সা, যে দুনিয়াতে সবচাইতে বেশি পাওয়ারফুল, সেই মানুষটা, একদম পাওয়ারফুল মানুষটাও কি হবে? দুনিয়াতে একটা সময় গিয়ে সে চলে যাবে পৃথিবী থেকে আউট। অর্থাৎ পৃথিবী আমাদেরকে চিরস্থায়ীভাবে কোনো মানুষকেই রাখে না। এখন আমরা যখন চলে যাব তখন পৃথিবীতে আমাদের যে কৃত্তি, এই কৃত্তিটা থেকে যাবে। আমরা আসলে দুনিয়াতে কি করলাম? আমরা ভালো কাজ করলে আমরা মানুষের মধ্যে ওই ভালোটা নিয়ে আজীবন থেকে যাব, আমি মৃত্যুর পরেও। আমরা খারাপ কাজ করলে আমরা ওই খারাপটা নিয়েই মানুষের মাঝে, মানবের মাঝে চিরকাল থেকে যাব, তাই না? তো এখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যুর পূর্বে তিনি একটা সময় তার একাকিত্ব এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। তিনি তার সাহিত্য কর্মগুলো নিয়ে চিন্তিত। তিনি এত এত নাটক, এত এত উপন্যাস, এত ছোট গল্প, এত কিছু লিখেছেন। তিনি চিন্তা করতেছেন, আমি যদি পৃথিবী থেকে চলে যাই তাহলে আমার সাথে সাথে পৃথিবী থেকে আমার এই সাহিত্যকর্ম, এত কষ্টে লেখা সাহিত্যকর্মগুলো কি হারিয়ে যাবে কিনা। সৃজনশীল প্রশ্ন কি বাংলাভাষ বই আছে? জি আছে, সব আছে। সৃজনশীল, সিকিউ, বহু নির্বাচনী প্রশ্ন, অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন তো সব আছে। তো খেয়াল করে দেখো, তো বলতেছে যে এই যে কবিগুরু যে চিন্তিত তার সাহিত্যকর্ম পৃথিবীতে থাকবে কিনা, এবং তিনি মানুষের মাঝ থেকে হারিয়ে যাওয়ার সাথে সাথে তার এই সাহিত্যকর্মগুলো হারিয়ে যাবে কিনা, এটা নিয়ে তিনি চিন্তিত। তখন তিনি একজন মাঝির অপেক্ষা আছেন, যে মাঝি আসবে এবং তার নৌকাতে তার এই সৃষ্ট সাহিত্যকর্মগুলো তুলবেন। তিনি তখন নিশ্চিন্ত হতে পারবেন। আমরা কবিতাটা পড়লে বুঝতে পারবো। গগনে গরজে মেঘ গণ বর্ষা। গগন মানে হচ্ছে কি? গগন মানে হচ্ছে আকাশ। গগন শব্দের অর্থ কি? আকাশ। ওকে, গগনে গরজে, গরজে মানে কি? গর্জে উঠে। গরজে মানে কি? গর্জে উঠে। তাহলে আকাশে গর্জন করে। কি গর্জন করে বলতো? আকাশে কি গর্জন করে? আকাশে মেঘ গর্জন করে। আকাশে কি গর্জন করে? মেঘ গর্জন করে। ঘন বর্ষা। ঘন বর্ষা মানে কি? তুমুল বর্ষা। ঘন বর্ষা মানে কি বলো? তুমুল বর্ষা। বুঝছো? তাহলে তুমুল বর্ষায় আকাশে কি গর্জন করে? মেঘ গর্জন করে। বর্ষা যখন হয় তখন মেঘ কি করে? গর্জন করে না? এটা। কুলে একা বসে আছি নাহি ভরসা। অর্থাৎ আমাদের লেখক, কুল মানে নদীর কিনারে, ঠিক আছে? নদীর কিনারাতে লেখক একা বসে আছেন, নাহি ভরসা, অর্থাৎ লেখক ভরসা পাচ্ছেন না, বৃষ্টির ভরসা পাচ্ছেন না, যে কখন বৃষ্টি চলে আসে, এই ভরসা লেখক পাচ্ছেন না। তাহলে খেয়াল করে দেখো, আকাশে কি গর্জন করে? মেঘ গর্জন করে। লেখক কিসের জন্য ভরসা পাচ্ছেন না? বৃষ্টির জন্য ভরসা পাচ্ছেন না। অর্থাৎ ওয়েদার এখন খুবই খারাপ। যখন দেখবা যে খুব আকাশ খুব থমথম কালো হয়ে গেছে, তখন কি হয়? কখন বৃষ্টি চলে আসে এটা বলা যায় না। অনেক সময় দেখতে যে খুব ওয়েদার খুব ভালো, বাট বাসা থেকে বের হলাম, বৃষ্টি চলে এলো, ছাতা নিতে পারিনি। তো লেখক এরকম নদীর কিনারাতে একা বসে আছে, কোনো ভরসা পাচ্ছেন না। রাশি রাশি ভাড়া ভাড়া। রাশি রাশি মানে কি? বুঝাচ্ছে যে ধানের পরিমাণ, ধানের
পরিমাণ, বুঝছো, অর্থাৎ অনেক ধান লেখক পেয়েছে, ধানের পরিমাণ। রাশি রাশি ভাড়া ভাড়া, ভাড়া ভাড়া মানে হচ্ছে ধানের আটি, ধানের আটি বা ধান রাখার পাত্র, হ্যাঁ, ধানের আটি বা ধান রাখার পাত্র। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, সারা মানে হচ্ছে শেষ, অর্থাৎ ধান কাটা শেষ, ধান কাটা কি শেষ। তাহলে খেয়াল করে দেখো, রাশি রাশি ভাড়া ভাড়া অর্থাৎ প্রচুর পরিমাণে, রাশি রাশি দ্বারা বোঝানো হচ্ছে কি প্রচুর পরিমাণে ধান, ভাড়া ভাড়া মানে ধানের অনেক আটি, হ্যাঁ, ধান কাটা হলো সারা। তাহলে ধান কাটা যখন শেষ হয়েছে তখন লেখক কি পেয়েছে খেয়াল করে দেখো, ঠিক আছে। ধান কাটা, ভাই আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে কেন? এই ছেলের নাম কি? আটকে যাচ্ছে কেন? আটকে যাচ্ছে না, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, অর্থাৎ প্রচুর পরিমাণে ধান কাটা শেষে লেখক প্রচুর পরিমাণে ধানের আটি পেয়েছে এবং কি পেয়েছে? প্রচুর পরিমাণে ধান পেয়েছে, রাশি রাশি ধান পেয়েছে। ওকে, ভরা নদী ক্ষুরো ধারা, অর্থাৎ নদীর স্রোত, এই ক্ষুরো ধারা বলতে বোঝানো হচ্ছে খুরের মতো ধারালো। তাহলে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? নদীর স্রোত খুরের মতো ধারালো, নদীর স্রোত খুরের মতো ধারালো, ঠিক আছে, ধারালো, নদীর স্রোত খুরের মতো ধারালো। খরপরশা, খরপরশা মানে হচ্ছে ধারালো বর্ষার মতো, ধারালো বর্ষার মতো। বর্ষা মানে বুঝছো, এই বর্ষা মানে কি তীর, এই বর্ষা মানে কিন্তু ওই যে বর্ষাকাল না। ওকে, তাহলে খেয়াল করে দেখো, আবার বলতেছি, পুরো পুরো প্যারাটা আবার বিশ্লেষণ করে দিচ্ছি। গগনে গরজে মেঘ গণবর্ষা, অর্থাৎ আকাশে মেঘ গর্জন করতেছে তুমুল বর্ষার মধ্যে, কুলে লেখক একা বসে আছেন, কুলে একা বসে আছি, নাহি ভরসা, কখন বৃষ্টি চলে আসে লেখক তার ভরসা পাচ্ছেন না। রাশি রাশি ভাড়া ভাড়া, অর্থাৎ ধানের পরিমাণ বুঝাচ্ছে, ধান কাটা হলো সারা, ধান কাটা শেষ হওয়ার পর লেখক প্রচুর পরিমাণে ধানের আটি পেয়েছে। ভরা নদী ক্ষুরো ধারা, নদীর স্রোত খুরের মতো ধারালো, খরপরশা অর্থাৎ ধারালো বর্ষার মতো। এখানে বলতেছে খুরের মতো ধারালো, আর এখানে বলছে ধারালো বর্ষার মতো, ঠিক আছে, ধারালো বর্ষার মতো। ওকে, এই বর্ষা মানে কি অস্ত্র বিশেষ, বুঝছো, তীরের মতো আর কি, বুঝছো। ওকে, আমি কি বুঝাইতে পারছি? এই প্রথম প্যারাটা কি বুঝা গেছে? আমাকে বলো তো, প্রথম প্যারাটা কি বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? এরপর বলছে, এরপর খেয়াল করে দেখো, একখানি ছোট ক্ষেত আমি একলা, এটা তো আমরা পড়লামই, হ্যাঁ এটা, হ্যাঁ আচ্ছা, এটা এখানে খেয়াল করে একটা লাইন মিসিং আছে এখানে। তো বলছে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, মানে কাটিতে কাটিতে ধান আসছে, অনেক ধান, কাটিতে কাটিতে ধান মানে কি অনেক ধান, অর্থাৎ এইবারের বর্ষাতে অনেক ধান আসছে। ওকে, এইবারের বর্ষাতে কৃষক বা লেখক অনেক ধান ফলাইছে। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ডাকা প্রভাত বেলা। এই প্যারাটা বুঝো, একখানি ছোট ক্ষেত, এই ছোট ক্ষেত দ্বারা বোঝানো হচ্ছে যে কবি ছোট্ট একটা ক্ষেতের মধ্যে বসে আছে, অর্থাৎ এখানে পৃথিবীকে বোঝানো হচ্ছে, বা কবির নিঃসঙ্গতা, কবির যে নিঃসঙ্গতা সেটাকে বোঝানো হয়েছে। ওকে, তো বলছে একখানি ছোট ক্ষেত আমি একলা, অর্থাৎ কবি ভাই আপনার বাংলাবাজ বইটা নিলে, বাংলাবাজ বইয়ের কথা কেউ ক্লাসে বললে ওরে ব্যান করে দিব। বাংলাবাজ বই নিয়ে অনেকবার ক্লাসে কথা বলা হয়েছে, প্রত্যেক ক্লাসে তো বাংলাবাজ বই নিয়ে বলা যাবে না। বাংলাবাজ বইতে সিকিউ আছে, এমসিকিউ আছে, এগুলো জানোস না? প্রত্যেকটা ক্লাসের পর বাংলাবাজ বই থেকে ছবি তুলে পোস্ট করা হয়, তোমার ভালো লাগলে তুমি বই অর্ডার দিবে, তুমি ক্লাসে এসে ডিস্টার্ব করার তো কোনো মানে হয় না। বারবার বলছি, বাংলাবাজ বই নিলে অন্য কোনো বই লাগবে না, এখানে সিকিউ এমসিকিউ সবকিছু আছে। তো বারবার একই কোশ্চেন কেন করো তোমরা? আর কেউ যদি বাংলাবাজ বই নিয়ে যদি কেউ কোনো কোশ্চেন করো, তাহলে তাকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে। আর যে কোনো ধরনের কোশ্চেন থাকলে, বাহিরের ক্লাসের বাহিরে কোনো কোশ্চেন থাকলে, সেটার জন্য তো তোমাদের জন্য ডিসকাশন গ্রুপ খোলা আছে, ডিসকাশন গ্রুপে পোস্ট দাও। তোমরা কি কমন সেন্স নাই মাথায়, যারা ক্লাসে এইসব কমেন্ট করো? মাথাতে কি গিলু নাই, কমন সেন্স নাই? খরপরশা মানে হচ্ছে ধারালো বর্ষার মতো, ধারালো বর্ষার মতো। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, একখানি ছোট ক্ষেত আমি একলা। তো কবি, আমরা যদি আক্ষরিক অর্থ বলি, কবি একটা ছোট ক্ষেতের মধ্যে বসে আছে, এবং কিভাবে বসে আছেন? একলা বসে আছেন, অর্থাৎ কবি নিঃসঙ্গতা এখানে প্রকাশ পাচ্ছে। চারিদিকে বাঁকা জল, অর্থাৎ এইটা যদি একটা ক্ষেত হয়, তাহলে এই ক্ষেতের মধ্যে কবি একলা বসে আছেন, এবং তার চারদিকে বাঁকা জল। বাঁকা জল দ্বারা বোঝানো হচ্ছে কি? বাঁকা জল দ্বারা বোঝানো হচ্ছে প্রতিকূল সময় বা খারাপ সময়, খারাপ সময়, ঠিক আছে, বা প্রতিকূল সময়। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, তাহলে চারদিকে কি?
বাঁকা জল করছে খেলা, অর্থাৎ চারদিকে খুব খারাপ অবস্থা বিরাজ করতেছে, যে কখন বৃষ্টি চলে আসে। লেখকের মনে সংশয়, কখন বৃষ্টি চলে আসে, তার ধানগুলো নষ্ট হয়ে যাবে, এটা নিয়ে কবি কি চিন্তিত বা কৃষক চিন্তিত। তাহলে চারদিকে বাঁকা জল করেছে খেলা, অর্থাৎ চারদিকে অনেক সময় আমাদের লাইফে থাকে না যে খুব খারাপ অবস্থা বিরাজ করতেছে, যেখানেই হাত দিই সেখানেই লস, যাই করি সেখানেই লস, পরীক্ষার রেজাল্ট খারাপ, মানে যেখানে হাত দিতেছি সেখানেই লস, যেখানে হাত দিতেছি সেখানেই কি হইতেছে খারাপ কিছু। তো এই জন্য কবি এরকম আর কি, যে চারদিকে বাঁকা জল করেছে খেলা, অর্থাৎ কবি চারদিকে মনে হচ্ছে যে প্রতিকূল অবস্থা বিরাজ করতেছে, খারাপ সময় যাচ্ছে। পরপারে দেখি একা, লেখক ঠিক যখন এরকম একটা ক্ষেতের মধ্যে বসে আছেন, তখন লেখক অপর পারে দেখতেছেন, লেখক এই পারে, এই অপর পারে লেখক দেখতেছেন, কি দেখতেছেন? হ্যাঁ, পরপারে দেখি একা তরু ছায়া মসি মাখা, একটা আঁকা ছবি দেখতেছেন, এরকম একটা আঁকা ছবি দেখতেছেন। আঁকা ছবিটা কেমন? তরু ছায়া মসি মাখা, মসি হচ্ছে ধরো তোমার কালো রং, কালো রং, ঠিক আছে? তাহলে তরু ছায়া মসি মাখা, অর্থাৎ গাছের ছায়ায় একেবারে কালো হয়ে আছে। তাহলে কবি বা কৃষক যেই গ্রামটা দেখতেছেন, ওই গ্রামটা একেবারে গাছপালা যুক্ত, এরকম এরকম গাছপালা যুক্ত, এই গাছপালার ছায়ায় কি হয়ে আছে? মসি মাখা, অর্থাৎ মনে হচ্ছে কালো রং দিয়ে মেখে আছে। গাছের ছায়া সবকিছু কালো হয়ে যায় না, এরকম। তো এই জন্য বলছে তরু ছায়া মসি মাখা, অর্থাৎ গাছের ছায়ায় সেটা কি হয়ে গেছে? একেবারে কালো রং ধারণ করেছে। গ্রামখানি মেঘে ঢাকা, আর ওই যে গ্রামটা দেখতেছে, এই গ্রামে এরকম কি মেঘ ঢেকে আছে, মেঘ। প্রভাত বেলা, এবং যে দৃশ্যটা লেখক কল্পনা করতেছেন, ওই দৃশ্যটা হচ্ছে প্রভাত বেলা বা সকাল বেলার ঘটনা। সকাল বেলায় লেখক দেখলেন কি একটা গ্রাম, সেটা একেবারে মেঘে ঢেকে আছে। নাম্বার ওয়ান, গ্রামটা কি করতেছে? গাছের ছায়ায় কি হয়ে আছে? কালো রং ধারণ করছে। এই প্যারাটা কি বোঝা গেছে বলো তো ভাইয়া? এই প্যারাটা কি বোঝা গেছে? একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, অর্থাৎ চারদিকে খুব খারাপ অবস্থা বিরাজ করতেছে। ঠিক সেই সময় লেখক অপর পারে দেখতেছেন, পরপারে দেখি আখা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, অর্থাৎ একটা গ্রাম দেখতেছেন, যে এই গ্রামটা মেঘে ডেকে আছে, একেবারে মেঘে ডেকে সেটা কালো রং হয়ে গেছে। মসি মাখা দ্বারা বোঝানো হচ্ছে, মসি হচ্ছে ধরো তোমার কালো রংকে বুঝায়, ঠিক আছে? একেবারে কালো হয়ে আছে, অন্ধকার হয়ে আছে, এরকম বুঝায়। এরপর খেয়াল করে দেখো এখানে, ছবিটা এখানে ইয়ার কারণে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, তো দেখো এপারে তো ছোট ক্ষেত, আমি একলা, এখানে এটা মানে কি আমি একলা, ঠিক আছে? এপারে তো ছোট ক্ষেত, আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, অর্থাৎ লেখক এই পারে একটা ছোট ক্ষেতের মধ্যে লেখক বসে আছে। তখন লেখক দেখলেন গান গেয়ে তরিবে, তরি মানে হচ্ছে নৌকা, অর্থাৎ কেউ একজন গান গেয়ে আর নৌকা বেয়ে সে আসতেছে। তরিবে কে আসে পারে, অর্থাৎ লেখকের দিকে এরকম একজন মাঝি গান গেয়ে গিয়ে কি করতেছে? তরিবে, নৌকা বেয়ে সে আসতেছে। দেখে যেন মনে হয় চিনি উহারে, অর্থাৎ কাকে? এই মাঝিকে মনে হচ্ছে যে লেখক চিনে। ওকে, সেই জন্য বললো যে দেখে যেন মনে হয় চিনি উহারে। তোমাদের এমসিকিউ আসতে পারে যে উহারে সর্বনামটি কাকে বুঝাতে ব্যবহার করা হয়েছে বলো তো? উহারে এই সর্বনামটি কাকে বুঝাতে ব্যবহার করা হয়েছে বলো? গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, অর্থাৎ ওই মাঝিকে দেখে আমার মনে হচ্ছে আমি মাঝিকে চিনি। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, অর্থাৎ নদীর যে ভরা পাল, সেই ভরা পালে সে কি করতেছে? চলে যাচ্ছে। কোনো দিকে নাহি চায়, অর্থাৎ মাঝি এদিক সেদিক কোনো দিকেই সে তাকাচ্ছে না, ওইদিকেও তাকাচ্ছে না, তার দৃষ্টি খালি সামনের দিকে। কোনো দিকে নাহি চায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, অর্থাৎ মাঝি যখন চলে যায় নৌকা নিয়ে, তখন দেখবা যে নৌকা যখন যায় তখন নদীর দুই ধারে এরকম ঢেউ ভাঙে, এরকম দেখবা যে ঢেউ ভাঙে দুই ধারে। নৌকা চালাইলে দেখবা নৌকা যখন যায় তখন এভাবে কি করে? ঢেউ ভাঙে। তো বলছে যে ঢেউগুলো নিরুপায়, অর্থাৎ ঢেউগুলো একেবারে নিরুপায় ভাবে ভাঙে দুধারে, দুই ধারে এভাবে কি করতেছে? ভাঙতেছে। আবার একই লাইন বলতেছে দেখে যেন মনে হয় চিনি উহারে, তাহলে কাকে? কৃষককে। কৃষককে কবির দেখে মনে হচ্ছে যে কবি কৃষককে কি করে? চিনে। কবি কৃষককে চিনে। ওকে, তাহলে খেয়াল করে দেখো এপারে তো ছোট ক্ষেত, আমি একলা, অর্থাৎ কবি একটা ছোট ক্ষেতের মধ্যে বসে আছে। এখানে ছোট ক্ষেত দ্বারা বোঝানো হয় যে আমাদের যেই ধরো আমাদের পৃথিবীটা খুব নিঃসঙ্গতা, একাকিত্ব প্রকাশ পাচ্ছে। গান গেয়ে তরিবে কে আসে পারে, অর্থাৎ গান গেয়ে নৌকা বেয়ে কে যেন পারে আসতেছে, কিনারার দিকে আসতেছে, ঠিক আছে? এরপর বলছে কি? দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে সে চলে যাচ্ছে, ঠিক আছে? ভরা পালে, নৌকা পাল তুলতে তুলতে যায় না, এরকম সে ভরা পালে চলে যাচ্ছে। কোনো দিকে নাহি চাই, সে কোনো দিকেই তাকাচ্ছে না। ঢেউগুলো নিরুপায়, যখন নৌকাটা যখন চলে যাচ্ছে তখন ওই ঢেউগুলো নিরুপায় হয়ে দুই ধারে ভাঙতেছে। দেখে যেন মনে হয় চিনি উহারে, ঠিক আছে? কে চিনে? চিনে হচ্ছে লেখক চিনে, মানে কৃষক কবি চিনে, ঠিক আছে?
আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, বুঝছো? ওকে, বুঝাইতে পারছি? ওকে, মাঝিকে মনে হচ্ছে যে কবি চিনে, ওইটা বলতেছে মাঝিকে কবি চিনে। হ্যাঁ, মাঝিকে কৃষক চিনে, এটা আর কি, বুঝছো? উহা বলতে বোঝানো হচ্ছে কাকে? উহা বলতে বোঝানো হচ্ছে মাঝিকে। ও সরি আমি ভুল বলছি রে, দুঃখিত। উহারে বলতে বোঝানো হচ্ছে মাঝিকে, দুঃখিত, মাঝি। হ্যাঁ, অর্থাৎ মাঝিকে কবি কি চিনে, বুঝছো? বা কৃষক মাঝিকে চিনে। আচ্ছা, এরপর দেখো, ওগো তুমি কোথা যাও। তো তাহলে দেখো কবি এখানে কি বলে সম্বোধন করছে, খেয়াল করো। কৃষক এখানে মাঝিকে কি বলে সম্বোধন করতেছে? এই সম্বোধনটা কাকে করছে? এটা হচ্ছে মাঝিকে বলছে ওগো, মানুষ বউরে বলো ওগো। আর কৃষক মাঝিকে বলতেছে ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে। এখন এই বিদেশ দ্বারা কি ওই বিদেশে বুঝাইছে? এই বিদেশ দ্বারা বোঝানো হচ্ছে অপরিচিত স্থান, অপরিচিত স্থান। ওকে, তো কি বলছে? ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে। ওগো মাঝি, তুমি কোথায় যাচ্ছ, কোন অপরিচিত স্থানের দিকে তুমি চলে যাচ্ছ। বারেক ভিড়াও, এই বারেক মানে কি খেয়াল করো। বারেক মানে হচ্ছে, দেখো আমরা যদি বিশ্লেষণ করি, একবার খেয়াল করো, এটা অনেকেই নতুন জানবে আজকে। একবার, এখন বারটাকে তুমি আগে নিয়ে আসো, তাহলে বার একটাকে পরে নিয়ে যাও, বার যোগ এক, তাহলে বার যোগ এক, এটাকে যদি তুমি এবার একসাথ করো, তাহলে বার যোগ এক ইজ ইকুয়াল বারেক। তাহলে বারেক মানে কি? একবার। বারেক শব্দের অর্থ কি? একবার। তো বলছে একবার ভেরাও তরি কুলেতে এসে, অর্থাৎ তুমি নৌকা, এই সুমারি মজি এটা কে দিছে? মুমতাহিনের তাহি, ওরে ব্যান কর, ওকে ব্যান করা হোক। কোন বিদেশ দ্বারা বোঝানো হচ্ছে যে কোন অপরিচিত স্থানে তুমি চলে যাচ্ছ। অর্থাৎ মাঝি কোনো দিকেই তাকাচ্ছে না, তো এই জন্য বলছে যে মাঝি তুমি কোন অপরিচিত স্থানে তাকে চলে যাচ্ছ। সুমারি মজি দিছে, এটাকে ব্যান করো তাড়াতাড়ি। কে আছো? তোর ক্লাসের ভিতরে তোরা এত ফিলিংস কই থেকে উঠে রে? হ্যাঁ, তো বলছে কি যে ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে। বারেকে ভিড়াও তোর এই কুলেতে এসে, একবার খালি তুমি কুলে এসে তুমি কি করো? তোমার নৌকাটা ভেরাও, যারে খুশি তারে দাও, যেও যেতে চাও। অর্থাৎ তুমি যেখানে ইচ্ছা সেখানে তুমি যেতে পারো। অর্থাৎ তোমার নৌকা তুমি যেখানে যারে খুশি তুমি তারে দিতে পারো, তোমার নৌকাটা স্থান দিতে পারো, তুমি যাকে ইচ্ছা তুমি তাকে নিয়ে যেতে পারো, আমার কোনো সমস্যা নাই। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। ক্ষণিক হেসে মানে কি? একটু। ক্ষণিক মানে হচ্ছে একটু। শুধু তুমি একটু হেসে নিয়ে যাও। কি নিয়ে যাও? আমার সোনার ধান কুলেতে এসে। অর্থাৎ তুমি শুধু একবার হেসে, একটিবার তুমি শুধু হেসে আমার এই সোনার ধানগুলোতে কুলেতে এসে তুমি নিয়ে যাও। একটু হেসে তুমি কুলেতে এসে আমার এই সোনার ধানগুলো নিয়ে যাও। আমি কি বুঝাইতে পারছি এই প্যারাটা? ঠিক আছে, বুঝাইতে পারছি? ওকে, ক্লিয়ার? তাহলে একবার লেখক কি করতেছে? কৃষক আকুতি জানাচ্ছে, আকুতি মিনতি করছে যে একবার তুমি হেসে আমার এই সোনার ধানগুলো তুমি নিয়ে যাও। যত চাও তত লও তরণী পরে, এটা একবার এক পোলারে বলছে যে পর, ও বলতেছে যত চাও তত লও। এই পরে মানে কি? পরে মানে হচ্ছে উপরে, এটা কিন্তু পরে না, এটা মানে হচ্ছে উপরে। এখানে ওটা লোপ পাইছে, ঠিক আছে? ও পড়তেছে যত চাও তত লও তরুণীর উপরে। তো তরুণী মানে কি? তরুণী মানে তো মেয়ে। তাহলে যদি বলো যে তরুণীর উপর, তাহলে লাইনের অর্থ কি দাঁড়ায়? যে মেয়ের উপরে। যত চাও তত লও তরুণীর উপরে, এটা কি তরুণীর উপরে হবে না? তরণী মানে হচ্ছে নৌকা। তরণী মানে কি? নৌকা। তরুণী মানে তো মেয়ে, তাই না? তাহলে কি যত চাও তত লও তরণী পরে মানে কি? তুমি তোমার নৌকার উপরে যত ইচ্ছা তত তুমি আমার এই সোনার ধানগুলো নাও। আর আছে আর নাই দিয়েছি ভরে, বলছে আর আছে আর নাই দিয়েছি ভরে দিয়েছি নৌকার মধ্যে। এতকাল নদী কূলে যাহা লয় ছিনু বুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। বলছে এতকাল নদী কূলে, এতকাল আমি নদীর কিনারায়। এতকাল নদী কূলে মানে কি? এতকাল নদীর কিনারায় যাহা লয় ছিনু বুলে। যাহা লয় ছিনু বুলে মানে যা কিছু নিয়েছিলাম, যা কিছু নিয়েছিলাম। ছিনু মানে ছিলাম। তাহলে লাইনটার অর্থ কি দাঁড়াইলো? এতকাল নদী কূলে যাহা লয় ছিনু বুলো, এতকাল নদীর কিনারাতে আমি যা কিছু নিয়েছিলাম, ঠিক আছে, সকলই দিলাম তুলে। সকলই মানে কি? সকল, সবকিছু দিলাম তুলে থরে বিথরে। থরে বিথরে মানে হচ্ছে স্তরে স্তরে বা সাজিয়ে গুছিয়ে আর কি, স্তরে স্তরে বিন্যস্ত করে বা সাজিয়ে গুছিয়ে। অর্থাৎ যা কিছু ছিল সবকিছু কি করলাম? আমি সাজিয়ে গুছিয়ে স্তরে স্তরে তোমার নৌকাতে তুলে দিলাম। এতকাল নদীর কিনারাতে আমার যা কিছু ছিল আজকে আমি সব কিছু তোমার এই
তরণীর উপরে নৌকার উপরে কি করলাম রেখে দিলাম। এখন আমারে লহ করুণা করো, লহ মানে হচ্ছে নাও। এবার কৃষক মাঝিকে জানাচ্ছে ঠিক আছে আমার সবকিছু তো নিলাম, এবার তুমি নাও নাও আমাকে নাও, তোমার নৌকাতে স্থান দাও। কিভাবে স্থান দাও? করুণা করে, অর্থাৎ তুমি একটু করুণা করে তুমি তোমার নৌকাটা আমাকে এবার জায়গা দাও। ওকে, আমার সবকিছু আমি স্তরে স্তরে তুলে দিলাম, এবার তুমি আমাকে করুণা করে তুমি তোমার নৌকাতে নাও। এবার মাঝি বলতেছে ঠাই নাই ছোট সে তরি, অর্থাৎ জায়গা নাই। ঠাই নাই কি জায়গা নাই, ওই নৌকাটা ছোট। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মাঝির নৌকা কেমন ছিল? ছোট ছিল। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, অর্থাৎ লেখকের যে সোনার ধান সেই সোনার ধানে কি হয়েছে? ভরে গিয়েছে। নৌকার পুরো নৌকা কি হয়েছে? লেখকের বা কৃষকের সোনার ধানে কি হয়েছে? জায়গা হয়ে গেছে। শ্রাবণ গগন গিরে, গগন মানে কি আমরা জানি আকাশ, তাহলে শ্রাবণ গগন গিরে মানে কি? শ্রাবণের আকাশ জুড়ে বা শ্রাবণের আকাশ ঘিরে। ছিনু মানে ছিলাম, অর্থাৎ এতকাল নদীর কিনারায় যা কিছু নিয়েছিলাম, ছিনু মানে ছিলাম। তাহলে খেয়াল করে দেখো, শ্রাবণ গগন গিরে ঘন মেঘ ঘুরে ফিরে। এখানে ঘন মানে হচ্ছে কি? কালো, অর্থাৎ শ্রাবণের আকাশে কালো মেঘ ঘুরে। আকাশে দেখবে যে মেঘ এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে এরকম ঘুরে না, তো জন্য বলতে যে শ্রাবণের আকাশ জুড়ে কালো মেঘ ঘোরাফেরা করে। শ্রাবণের আকাশে কি ঘুরে বলতো? শ্রাবণের আকাশে কালো মেঘ ঘোরাফেরা করে, ঘুরে। তাহলে শ্রাবণ গগন গিরে অর্থাৎ শ্রাবণের আকাশ জুড়ে কালো মেঘ কি করে? ঘোরাফেরা করে। শূন্য নদীর তীরে রহিনুপরি, রহিনুপরি মানে হচ্ছে পরে রইলাম। ওকে, তাহলে লেখক কি বলতেছে খেয়াল করে দেখো, বলতে যে শ্রাবণের আকাশ জুড়ে ঘন মেঘ কালো মেঘ ঘোরাফেরা করে, আর আমি নদীর কিনারাতে একা পড়ে রইলাম, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। আর আমার যা কিছু ছিল সব কিছু ওই সোনার তরী কি করলো? নিয়ে গেল। তাহলে লেখক শেষ পর্যন্ত তার সবকিছু, কৃষক সবকিছু তুলে দিল, আর কৃষক নিজেই ওই নৌকাতে স্থান পেল না। অর্থাৎ পৃথিবী মানুষকে, স্রষ্টাকে কখনো নেয় না, নেয় তার সৃষ্টিকে। এটা দ্বারা এটা বোঝা গেল। ওকে, আমরা কি বুঝাইতে পারছি? কবিতাটা কি বুঝতে পারছো ভাইয়া? বলো তো, বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? বাঁকা জল বলতে বোঝানো হয়েছে খারাপ অবস্থা, খারাপ সময়, প্রতিকূল সময়। ওকে, এটা অনেকবার বলছি। তুমি কি ঘুম থেকে উঠে আইছো? রিদওয়ান রাফিদ, মানে ঘুম থেকে উঠে আইছো? বলো, এটা তো অনেকবার বলছি। ওকে, বুঝাইতে পারছি? এবার চলো আমরা একটু দেখি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। আমরা এখন লেভেল 1 এ কোশ্চেন সলভ করব। সো লেভেল 1 এ আমরা যে কোশ্চেনগুলো সলভ করব সেগুলো হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর। ঠিক আছে, বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর। ওকে, সো চলো আমরা একটু কোশ্চেন সলভ করি। সো এখানে কোশ্চেনে বলছে যে সোনার তরী কবিতায় বর্ণিত নদীর স্রোত কেমন? বলো তো, সোনার তরী কবিতায়, ঠিক আছে, সোনার তরী কবিতায় বর্ণিত নদীর স্রোত কেমন? বর্ষার মতো ধারালো, খুরের মতো ধারালো, সোনার ফসল নিয়ে মাঝি চলে যাচ্ছে। তো বলো তো কোনটা হবে? বলো তো। তাহলে দেখো এখানে এইটা হইতে পারে, এটা হইতে পারে নাকি? তো যদি এইটা যদি হয় তাহলে বলো তো 1 আর 2 আমাদের অপশন আছে কোনটাতে? বলো তো ক, তাই না? তাহলে কটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, আমরা একটু যাই কোশ্চেন ভাঙা কেন। দাঁড়াও আমি একটু দেখি এই ফোনটা কি। এই তন্ময় এদিকে আসো তো। দুঃখিত, এই ফন্টটা ভেঙে গেছে। হ্যাঁ, আমি একটু দেখি যে এটা কোন ফন্ট। আচ্ছা, তোমার আমি যেই ফন্টে দিলাম, তুমি যে ক্লাসের মধ্যে যে হয়রানি করো, তোমার ক্লাসের আমি যেই ফন্ট দিলাম, এই যে আমার ফন্টটা ছিল এইটা, তুমি এই ফন্ট না দিয়ে পরের ইয়াগুলোতে তুমি অন্য ফন্ট দিছো কেন? কোথায় ছিল না? তো না থাকলে ইনস্টল করো না কেন? এখানে যে দিছো, এখানে দেওয়ার পর এটা এখানে ইনস্টল করছো, দেখো না কেন? তোমার যেই ফন্ট দিছো ওই ফন্ট হয় এখানে ইনস্টল করবা, নাহলে এখানে দেওয়ার পর এখানে ইনস্টল করবা। তাহলে আমি এখন ক্লাসটা কিভাবে নিব? হ্যাঁ, ইনস্টল করো। বলতে হবে কেন এখানে? তুমি জানো না যে এটার ফন্ট আর এটার ফন্ট এক না?
একটু লাইনে থাকো, দুঃখিত, আমি এটা একটু ইয়ে করে নিই। রহিনু মানে কি? রহিনু মানে রইলাম, এটার উত্তর সি। এটা কিন্তু বারবার বলছি, মানে এগুলো এতবার বলা লাগে কেন? এটা তো নর্মাল জিনিস, তো এতবার বলা লাগে কেন? ঠিক আছে, ওকে। সো এবার আসো আমরা একটু কোশ্চেন সলভ করি, দুঃখিত যে ওকে আসো আমরা একটু দেখি। তো এখানে দেখো আমরা দেখি যে সোনার তরী কবিতায় যে দৃশ্যপট চিত্রিত হয়েছে তা হলো কি? কৃষক একা কুলে বসে আছেন, খেয়াল করো, হ্যাঁ দেখো কৃষক একা কুলে বসে আছেন, এটা কি সত্য? এক। দ্বিতীয়তে মাঝি তীরে নৌকা ভেড়াচ্ছেন, এটা কি সত্য? 3 নাম্বার, বিদ্যুতের মতো ক্ষিপ্র। এখন বলো তো কোনটা হবে? থরে বিথরে মানে কি সাজিয়ে গুছিয়ে বা স্তরে স্তরে, এটা কিন্তু বলছি, মানে প্রত্যেকটা জিনিস বলছি। তাহলে দেখো তো এটার উত্তর কি হবে বলো তো ভাইয়া? যে সোনার তরী কবিতায় যে দৃশ্যপট চিত্রিত হয়েছে তা কি? তাহলে দেখো বিদ্যুতের মতো ক্ষিপ্র, বিদ্যুৎ এই রিলেটেড কোনো প্রসঙ্গই আসে নাই, তাহলে এটা হবে না, 1 আর 2 হবে। যদি 1 আর 2 হয় তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? দেখছো অবস্থাটা দেখো, রাইট অ্যান্সার হচ্ছে ক, উত্তর দিয়ে রাখছে ডি। সঠিক উত্তর হচ্ছে কি? ক। আচ্ছা আমাদের স্লাইডে যদি মাঝে মধ্যে যদি ভুল থাকে তোমরা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ এই যে এই কোশ্চেনগুলো আমি সুন্দর মতো তুলে দিই, ও জাস্ট সেট আপ করবে, সেট আপ করতে গেলেই ঝামেলা করে ফেলে। ওকে, এরপর দেখো গগনে গরজে মেঘ। আচ্ছা চিত্রকল্পে প্রকাশিত, এটা আগেরটার উত্তর কিন্তু ক হবে, হ্যাঁ আগেরটার উত্তর ক। আচ্ছা এবার দেখো গগনে গরজে মেঘ অর্থাৎ আকাশে মেঘ গর্জন করে, চিত্রকল্পে প্রকাশিত হয়েছে কি? অর্থাৎ আকাশে মেঘ গর্জন করলে কি হয়? বিপদের প্রতীক বোঝাচ্ছে, প্রতিকূলতার প্রতীক বোঝাচ্ছে, বর্ষার বাস্তবতা বোঝাচ্ছে। তাহলে বলো তো এখানে কি হবে? ওকে, তাহলে এটা কি হবে? দেখো এখানে কিন্তু 3টাই হবে, বিপদের প্রতীক, প্রতিকূলতার প্রতীক। প্রতিকূলতা মানে হচ্ছে খারাপ সময়, অনুকূল মানে ভালো সময়, প্রতিকূল মানে খারাপ সময়, তাই না? ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে ডি। ওকে, ভেরি গুড, তাহলে এটার উত্তর কি? ডি। আচ্ছা এরপর দেখো আমরা পরের কোশ্চেন দেখি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন উত্তর। কোন অনলাইন কোর্সে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন উত্তর, অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর এত সলভ করায় না যতগুলো আমরা আমাদের বাংলাভাষ কোর্সে সলভ করাই, কারণ একাডেমিকে এগুলোতেই তোমাদের বেশি প্যাচ লাগে। নর্মাল এমসিকিউ পারা যায়, কিন্তু এই এমসিকিউ গুলো পারা যায় না। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, অর্থাৎ আমার যা কিছু ছিল সবকিছু নিয়ে গেল। এই কথাটা দ্বারা কি বোঝানো হচ্ছে? যে সোনার তরী মাঝির কৃষকের নিঃস্ব করে গেল। তাহলে সোনার তরীটা মাঝিকে মানে কৃষককে নিঃস্ব করে গেল। মহাকাল ব্যক্তিকে স্থান দেয় না, বর্ষাকালীন সময় কৃষকের দুরবস্থা। তাহলে বলো তো এখন বলো এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে বলো? গুড, এটার উত্তর হচ্ছে 1 এবং 2। এখানে কি লেখকের দুরবস্থা বুঝায়, মানে কৃষকের দুরবস্থা বুঝায় না, তো 1 এবং 2, তার মানে ক হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা মহাকাল যা গ্রহণ করে তা হলো কি? মহাকাল মানুষকে গ্রহণ করে, সৃষ্টিকে গ্রহণ করে, মহৎ কীর্তিকে গ্রহণ করে, বলো তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার বলো তো? মহাকাশ গ্রহণ করে কি বলো? মহাকাশ গ্রহণ করে কি? হ্যাঁ মহাকাশ সৃষ্টিকর্মকে, মহাকাল কখনোই মানুষকে গ্রহণ করে না, তার সৃষ্টিকে গ্রহণ করে, তার কীর্তিকে গ্রহণ করে, তার মানে 2 এবং 3। তাহলে 2 এবং 3 আসে আমাদের অপশন সি তে, সেটাই রাইট অ্যান্সার, তাই না? ওকে, এরপর দেখো সোনার তরী কবিতার মূল বিষয় কি? তাহলে সোনার তরী কবিতার মূল বিষয় কি? মহাকাল ব্যক্তিকে গ্রহণ করে না, খেয়াল করো, মহাকাল ব্যক্তিকে গ্রহণ করে না, মহাকাল কর্মকে গ্রহণ করে, কৃষকের দুরবস্থার চিত্র। তাহলে বলো তো এই কবিতার মূল বিষয় কি? এই কবিতার মূল বিষয় 3টাই, যে কৃষকের দুরবস্থার চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। কৃষক অসহায়, নিঃস্ব, কৃষকের সবকিছু নিয়ে গেল, এটাও তো আমাদের কবিতাতে আছে।
মহাকাল যে মানুষের কর্মকে গ্রহণ করে, এটা তো কবিতাটা আছে। কৃষককে নিল না, নিল কাকে? তার সাহিত্য, তার সোনার ধানকে নিল, ব্যক্তিকে গ্রহণ করে না, এটা তো সত্য। তাহলে তিনটাই রাইট অ্যান্সার। এবার চলো আমরা একটু লেভেল 2 তে যাব। আমাদের লেভেল 2 হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর। আচ্ছা এখন আসো ভাইয়া, অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তরে কি? অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব যে যেখানে উদ্দীপক থাকবে, উদ্দীপক থেকে আমাদেরকে কোশ্চেন সলভ করতে হবে। ওকে, বুঝা গেছে? সো চলো আমরা দেখি, নিচের উদ্দীপকটি পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। ওকে, সো দেখো, রফিক সাহেব 1971 সালে একজন দুঃসাহসী মুক্তিযোদ্ধা। ঠিক আছে, কিন্তু ভাই মূল বিষয় বলছে কৃষকের দুরবস্থা তো মূল বিষয় না। অবশ্যই কৃষকের দুরবস্থা মূল বিষয়, অর্থাৎ পুরো কবিতার মাধ্যমে কৃষকের দুরবস্থা ফুটে উঠছে না মূল কাহিনীতে। সো এটা হবে না কেন? আচ্ছা এবার আসো, তো এখানে রফিক সাহেবের কথা বলতেছে, তিনি একজন দুঃসাহসী মুক্তিযোদ্ধা। স্বাধীন বাংলাদেশ সৃষ্টির সংগ্রামে তিনি প্রথম পা হারিয়েছেন। তার পায়ের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। রফিক সাহেব অনাহারে অর্ধহারে বেঁচে আছেন এখনো। তিনি অনেক ভালো কাজ করছেন, কিন্তু তিনি এখন ঠিকমতো খাইতেও পারতেছেন না। কিন্তু এখন আর কেউ তার খোঁজ রাখে না, কারো কাছে তার গুরুত্ব নেই। তো দেখো এখানে আমরা একটু কোশ্চেন সলভ করি। উদ্দীপকে রফিক সাহেব সোনার তরী কবিতার কিসের প্রতীক? নদীর স্রোতের প্রতীক, পাকা ধানের প্রতীক, সোনার তরীর প্রতীক, নিঃসঙ্গ কৃষকের প্রতীক। তাহলে বলো তো কি হবে? আচ্ছা একজন বলছে যে নিঃসঙ্গ, একজন বলছে যে আগের প্রশ্ন তো ছিল না, আমি একটু সলভ করে দিই এটা, যে মহাকাল কৃষের প্রতীক 2 এবং 3 মহাকাল। এরপর হচ্ছে এটা যা ছিল নিয়ে গেল সোনার তরী। কোন কোশ্চেনের কথা বলছো? এটা আসলে এলোমেলো লাগে। আচ্ছা কোন কোশ্চেনের কথা বলছো আমি আসলে বুঝতেছি না, অনেকগুলো কোশ্চেন সলভ করেছি। তো তোমাদেরকে হচ্ছে মানে যদি কোনো কোশ্চেন নিয়ে সলভ মানে ডাউট থাকে তাহলে রায়হান হচ্ছে সলভ করে দিবে। ডিসকাশন গ্রুপে একটু পোস্ট দিয়ে দিও। হ্যাঁ, যখন মানে ইয়ে করবে তখন বললে আমি এটা সলভ করে দিতে পারতাম। তাহলে দেখো এটা কি হবে বলো তো? এটা হচ্ছে কি নিঃসঙ্গ কৃষকের প্রতীক। ওই যে কৃষকের একাকিত্ব ফুটে উঠছে, তাই না? তাহলে এটাই হবে। আচ্ছা তাহলে দেখো এটার উত্তর হচ্ছে ডি। এবার আসলে এইটা আমরা একটু দেখি। সেখানে বলছে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির মধ্য দিয়ে সোনার তরী কবিতায় যে বিষয়টি অনুভূত হয় সেটা হচ্ছে মহাকালের কাছে মহৎ সৃষ্টির মূল্য আছে। এরপর হচ্ছে কি মহাকালের কাছে স্রষ্টার মূল্য নেই। এরপর হচ্ছে মহাকাল স্রষ্টাকে গ্রহণ করে। তাহলে বলো তো এটার উত্তর কি হবে? দেখো একটু খেয়াল করে দেখো, প্রথম কথা হচ্ছে মহাকালের কাছে মহৎ সৃষ্টির মূল্য আছে। ঠিক আছে, মহাকাল স্রষ্টাকে গ্রহণ করে, এটা কি সত্য বলো তো? এটা কি সত্য? না, এটা মিথ্যা। তাহলে এটা যদি মিথ্যা হয়, সিঙ্গেল অপশন তো নাই, তার মানে এটাও রাইট এটাও রাইট। মহাকাল সৃষ্টিকে গ্রহণ করে, স্রষ্টাকে গ্রহণ করে না, এটা মিথ্যা। প্রথম কথা হচ্ছে এটা, তার মানে বাকি দুইটা হবে 1 এবং 2। সোকো। আচ্ছা এরপর দেখো, হুমরত আলী নিজের ব্যাগ থেকে এক ঝুড়ি ফুল তুলে বড় বাজারে যাওয়ার জন্য একটা অটো গাড়ির অপেক্ষায় থাকে। অনেকক্ষণ পর অটো এসে তার ফুলের ঝুড়ি তুলে নেয়। অটো এসে কি করে? তার ফুলের ঝুড়ি তুলে নেয়, কিন্তু জায়গা না থাকায় হুমরত আলী নিতে ব্যর্থ হয়। এটা কেমন কথা ভাই? উদ্দীপক এটার সাথে আমি কোনোভাবে একমত হইতে পারলাম না। বেড়ায় ফুল নিয়ে যাইতেছে, ভালো কথা, ফুলের ঝুড়ি নিয়ে যাইতেছে। তো কোন মানুষ কি এমন আছে, ধরো তুমি বাজার থেকে বাজার সদাই করছো, এখন তুমি সিএনজিতে অটোতে ওগুলো উঠাই দিয়ে তুমি বললা যে ঠিক আছে আমার এগুলো চলে যাক, আমি বসে থাকি। এটা কি সম্ভব বলো? তো যেই বেটা এটা এই বোর্ডে দিছে তার আসলে কমন সেন্স কম। আচ্ছা যাই হোক, তবে এখান থেকে আমরা বুঝলাম যে অটোতে স্থান পাইছে ওই যে কৃষকের সাহিত্যকর্ম, যেমন স্থান পাইছে কোথায়? নৌকাতে স্থান পাইছে। আর এখানে আমাদের হুমরত আলী তার যেই ফসল বা তার যে অর্জন সেটা অটোতে স্থান পাইছে। তাহলে উদ্দীপক হুমরত আলী সাদৃশ্য আছে কিসের সাথে বলতো? উত্তর হচ্ছে কৃষকের সাথে সাদৃশ্য আছে, রাইট? আচ্ছা এরপর দেখো, হুমরত আলী ও কৃষকের জায়গা না হওয়ার কারণ কি? মহাকালের নির্মমতা, পরাধীনতা, শোষিত হওয়া, জ্ঞান না জানা। তাহলে উত্তর হচ্ছে মহাকালের নির্মমতা, কারণ আমরা আগেই জানি মহাকাল স্রষ্টাকে গ্রহণ করে না, গ্রহণ করে সৃষ্টিকে। ওকে, আচ্ছা এরপর দেখো আমরা পরের অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর পড়ি। মহাকালের গর্ভে মানুষ হারিয়ে যায়, কিন্তু তার মহৎ কর্ম টিকে থাকে কাল থেকে কালান্তরে, অর্থাৎ যুগ থেকে যুগান্তরে। মানুষ কি হয়? যুগ থেকে যুগান্তরে
না মানে ওই যে একবার ওই গত বছর এক কলেজে কোশ্চেন আসছে, ওই লাল সালু উপন্যাসে লাল সালু মজিদ তো বুইরা বিয়ে করছে কারে, অল্প বয়সী নাতির বয়সী জমিলারে বিয়ে করছে। তো কোন বেড়ায় কোশ্চেন করছে যে তিশা মুস্তাককে বিয়ে করলো, মুস্তাক তিশাকে বিয়ে করলো, তো মুস্তাকের বয়স এত, তিশার বয়স এত, হিসাব করলে মুস্তাকের নাতির বয়সী তিশা। মুস্তাকের যে অমানবিক চিত্র সমাজে তুলে ধরা হলো, এটার দ্বারা আমাদের সমাজ প্রভাবিত হয়। এরপর কোশ্চেন আসছে যে, এরপর এমসিকিউ দিছে যে লাল সালু উপন্যাসের আমাদের বর্তমানে মুস্তাক লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাথে সম্পর্কিত, এটা কিছু হইলেও বলো। তো আমাদের উদ্দীপকগুলো এখন এই অবস্থা হয়ে যাচ্ছে। তো বুঝছো, এখানে বলছে কি যে মহাকাল আমাদের এই পৃথিবীতে মানুষ কখনো সৃষ্টিকে মনে রাখে না, কিন্তু তার যে মহৎ কীর্তি সেটা যুগ যুগান্তর ধরে বেঁচে থাকে। মহাকালের গর্ভে তা হারিয়ে যায় না। মানুষের জীবন ক্ষণস্থায়ী হলেও তার কর্মের লয় নেই। মানে লয় বলতে বোঝানো হচ্ছে, লয় শব্দের অর্থ কি তোমরা তো বুঝতেই পারতেছো। এখানে এটা আমি উত্তর এখন দিব না, একটু পরে, এটা যেহেতু প্রশ্নই আছে এই জন্য এটা দিব না। তো মানুষের জীবন ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জীবন মানুষ পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু তার কর্ম কখনো যাবে না। তাহলে দেখো এখানে বলছে লয় শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে বলো তো? তো বুঝতেই পারতেছ লয় শব্দটি দ্বারা কি বোঝাচ্ছে? এগুলো বোর্ডের কোশ্চেন, জি বোর্ডের কোশ্চেন। লয় শব্দটি দ্বারা কি বোঝানো হচ্ছে? এগুলো রেফারেন্স ছাড়া, এগুলো অনেকগুলো বোর্ডে আসছে, অনেকগুলো কলেজে আসছে, মানে সবগুলো যে বোর্ডে আসছে ব্যাপারটা এরকম না। আবার অনেকগুলো আছে যেগুলো কোথাও আসে নাই বাট খুবই ইম্পর্টেন্ট। বোর্ডের কোশ্চেন আলাদাভাবে একটু পরে আমরা সলভ করব। তাহলে দেখো এখানে লয় শব্দ অর্থ কি? ধ্বংস। তুমি যে একটু যদি আগে যদি খেয়াল করো উদ্দীপকটা, তাহলে দেখো মানুষের জীবন ক্ষণস্থায়ী হলো, তার কর্মের লয় নেই, মানে কর্মের ধ্বংস নেই। ওকে, কর্মের কি নেই? ধ্বংস নেই। এরপর দেখো মহৎ কর্ম কালের প্রবাহে স্থান পায় যে কারণে তা হলো, অর্থাৎ মহৎ কর্ম, যে মহৎ কর্ম অমর, মহৎ কর্ম অক্ষয়, মহৎ কর্মের ধ্বংস নেই। তো এখানে উত্তর হচ্ছে কি মহৎ কর্ম। এখানে আসলে তিনটাই রাইট অ্যান্সার হবে, কিন্তু আমাদের এখানে আসলে অপশনে তিনটা দেওয়া নাই, ঠিক আছে, দেওয়া আছে 1 এবং 2। তো মহৎ কর্ম কালের প্রবাহে স্থান পায় কেন? স্থান পায় কারণ মহৎ কর্মে তিনটাই, লজিক্যালি তিনটাই হয়, বাট এখানে আসলে তিনটা অপশন দেওয়া নাই। হয়তো বোর্ডে বা কলেজে আসছে এরকম, অথবা এটা আমাদের এখানে হয়তো দেয় নাই, বাট তিনটাই আমাদের রাইট অ্যান্সার হবে। আচ্ছা, এরপর দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। এটি জীবনকে পুরনো এবং সেকেলে জিনিস থেকে মুক্ত করে। সেকেলে মানে প্রাচীন, ঠিক আছে, প্রাচীন জিনিস থেকে কি করে? মৃত্যু আমাদেরকে মুক্ত করে। তাহলে উদ্দীপকের সোনার তরী কবিতা কোন দিকটি ফুটে উঠেছে? প্রকৃতি ভাবনা, মৃত্যু ভাবনা, জাগতিক ভাবনা, কর্মফলের ভাবনা। কি হবে বলতো? উত্তর হচ্ছে মৃত্যু ভাবনা, তাই না? এটাই রাইট অ্যান্সার। উদ্দীপকের সঙ্গে সোনার তরী কবিতার বৈপরীত্য আছে বক্তব্যের বিষয়, মৃত্যুর স্বরূপ ভাবনায়, দৃষ্টিকোণের দিক থেকে। তো উত্তর হচ্ছে 1 এবং 2। দৃষ্টিকোণের দিক থেকে কোনো কিছু আলাদা নয়, অর্থাৎ বক্তব্যের দিক থেকে। দেখো এইখানে খেয়াল করে দেখো, এখানে তুমি যদি দেখো, এখানে শুধু মৃত্যু নিয়ে কথা বলা হয়েছে। একটু যদি খেয়াল করে দেখো, মৃত্যু নিয়ে কথা বলা হয়েছে। তাহলে দেখো এখানে খেয়াল করে দেখো, বক্তব্যের জায়গা থেকে আমরা যদি দেখি যে মৃত্যু বিষয় এখানে বিপরীত। কারণ সোনার তরী কবিতায় মৃত্যু নিয়ে, হ্যাঁ মৃত্যু নিয়ে ডিরেক্ট কিছু বলা হয় নাই, বলা হয়েছে যে মানুষ মানে ডিরেক্ট, কিন্তু মৃত্যু নিয়ে কোনো কিছু বলা হয় না। তার মানে এটা ঠিক আছে, মৃত্যুর স্বরূপ ভাবনায়। তো মৃত্যুর স্বরূপ ভাবনায় সোনার তরী কবিতাতে বোঝানো হচ্ছে যে মানুষ তার কীর্তি আজীবন বেঁচে থাকবে, মানুষ মরে যাবে, কিন্তু মৃত্যুর স্বরূপ যে 2 রকমের, এটাও এখানেও তুলে ধরা হয়েছে। এখানে মৃত্যুকে হাইলাইট করেছে যে মৃত্যু হচ্ছে অসাধারণ উদ্ভাবন। সোনার তরী কবিতা এরকম কিন্তু বলে নাই। তারপর দৃষ্টিকোণের দিক থেকে দুটোই মৃত্যুকে যেহেতু 2 দৃষ্টিকোণ থেকে ইয়ে করা হয়েছে, এই জন্য আমাদের এটা রাইট অ্যান্সার হবে না। ওকে, সো এবার চলো আমরা একটু লেভেল 3 তে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করি। লেভেল 3 আমরা বোর্ডের কোশ্চেনগুলো সলভ করব। ওকে, সো লেভেল 3 তে চলো আমরা বোর্ডের কোশ্চেনগুলো সলভ করি। আমরা দেখি যে বোর্ডে আমাদের কি ধরনের কোশ্চেনগুলো আসছে, তাহলে আমাদের মোটামুটি ভালো আইডিয়া হয়ে যাবে। সো চলো আমরা দেখি, প্রথম হচ্ছে যশোর বোর্ড 2024। দেখো তোমাদেরকে কত স্টেপে কোশ্চেন সলভ করাচ্ছি। আচ্ছা, বৈপরীত্য মানে হচ্ছে ডিফারেন্ট। হ্যাঁ, সোনার তরী কবিতায় বিদেশ শব্দটি দ্বারা কি অর্থে ব্যবহার করা হয়েছে বলতো? এটা কিন্তু অনেকবার অ্যান্সার দিছি। আচ্ছা, ওইখানে কি ওটা কি ওই কোশ্চেনে কি ভুল আছে নাকি? মানে ওই কোশ্চেনটাতে মনে হয় যে কোশ্চেনে ভুল আছে, উঠাইতে ভুল করছে। বৈপরীত্য মানে বিপরীত। দেখো হ্যাঁ, এইগুলো খেয়াল করো। এখানে তাহলে কি হবে? উত্তর হচ্ছে চিরায়ত শিল্পলোক। এটা কিন্তু আমরা প্রথমেই বলছি, চিরায়ত শিল্পলোক। কিন্তু ঘটনা অধিকাংশ স্টুডেন্ট উত্তর করতেছে অচেনা জগৎ। হ্যাঁ, আক্ষরিক অর্থে বিদেশ দ্বারা বোঝানো হচ্ছে যে
বিদেশ দ্বারা বোঝানো হচ্ছে অপরিচিত স্থান, অপরিচিত জগৎ না, অচেনা জগৎ না। দেখছো এই যে তোমরা ভুলটা এখানেই করো। বিদেশ দ্বারা বোঝানো হচ্ছে কি চিরায়ত শিল্পলোক। ওকে, সোনার তরী কবিতায় কৃষকের তরিতে নিতে না চাওয়ার কারণ কি, অর্থাৎ সোনার তরী কবিতায় কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ কি? সোনার তরী কবিতায় কেন কৃষককে নৌকায় নেওয়া হয় না? অপরিচিত বলে, তরী ছোট বলে, মাঝে উদ্বিগ্ন থাকায়, দুর্যোগের কারণে। বলো তো কোন কারণে নেওয়া হয় না? বলো কোন কারণে নেওয়া হয় না? যে কোশ্চেনটা দেখে মনে হবে যে এটা রাইট অ্যান্সার, ওটা ভালো করে চিন্তা করে তারপর আনসার করবা। আগামীকাল রাত 10টায়, একটু আগে বলছি অপরিচিত স্থান, একজন বলছে আপনি একটু আগে বলছেন অপরিচিত স্থান বলছে, অচেনা জগৎ বলি নাই। অপরিচিত স্থান আর অচেনা জগৎ কি এক হইলো? আক্ষরিক অর্থে বিদেশ দ্বারা বোঝানো হচ্ছে যে অপরিচিত স্থান, আর এখানে বলছে চিরায়িত শিল্পলোক। আচ্ছা, তো এটা কি হবে বলতো? এটা তো সহজ, যে তরীটি ছোট বলে, নৌকা ছোট হওয়ার কারণে মাঝিকে আসলে জায়গা দিতে পারে না, সরি কৃষককে জায়গা দিতে পারে না। সোনার তরী কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে? আচ্ছা, তোমরা যদি খেয়াল করো তাহলে লাইনটা একটু তোমাদেরকে স্মরণ করে দিতে চাই। লাইনটা ছিল এমন যে কোন দিকে ভরাতালে চলে যায়, ভরাতালে চলে যায়, কোন দিকে নাহি যায়। আচ্ছা, কেউ যখন কোন দিকে যখন তাকায় না, তার মানে কি? তার মানে সে ছলনার অভিনয় করতেছে না, তার মানে চরম বাস্তবতা না, তার মানে নির্বিকারত্ব, নিরাসক্ত, চপলতা। চপলতা মানে হচ্ছে চালাকি, তো এটা হবে না, এটা রাইট অ্যান্সার। অর্থাৎ মাঝে কোনো দিকে চাচ্ছে না, তার মানে নিরাসক্তি। যখন তোমার কারো প্রতি কোনো আসক্তি থাকবে না, রাস্তাতে অনেক মেয়ে, কোনো মেয়ের প্রতি তোমার আসক্তি নাই, তার মানে তুমি তখন সামনের দিকে কোনো দিকে তুমি তাকাইবে না। তোমার যদি আসক্তি থাকে তাহলে তুমি এদিকে তাকাবে, ওদিকে তাকাবে, সামনে পিছনে তাকাবে। তাহলে নির্বিকারত্ব, অর্থাৎ যার নির্বিকারত্ব, যার কোনো আলাদা কোনো চিন্তা ভাবনা নাই, নিরাসক্তি, যার কোনো আসক্তি নাই, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি। রাইট অ্যান্সার কি সি? বাট অনেকেই এখানে উত্তর করতে চরম বাস্তবতা। ভাই কেমনে চরম বাস্তবতা হয়? মাঝে কোনো দিকে না তাকানোর সাথে বাস্তবতার সম্পর্ক কি আমার বলো? মানে এইটা একটু স্ট্যান্ডার্ড মনে হইতেছে যে চরম বাস্তবতা, এটা ধাস করে আনসার করে দিল, বাট একটা মিনিট যে চিন্তা করবো ওটাই আমরা করতেছি না। এই বুঝছো? বুঝছো? চপলতা মানে কি? চপলতা মানে চালাকি। চিরায়ত শিল্পলোক কি? চিরায়ত শিল্পলোক হচ্ছে ধরো তোমার বিভিন্ন দীর্ঘ সময় ধরে প্রচলিত যে শিল্প ধারা থাকে সেটাকে বোঝানো হয়। ওকে, আচ্ছা, এরপর আসো আমরা একটু দেখি এটা সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে। এটা তো পারবা, এটা তো না পারার কিছু নাই। তাহলে উত্তর হচ্ছে কি? সৃষ্টি সম্ভার। ওকে, আচ্ছা, সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী, বিদ্রোহী, এগুলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ছন্দ, ঠিক আছে, কবিতা, প্রত্যেকটা কবিতা এক একটা ছন্দে লেখা থাকে। আচ্ছা, এরপর দেখো সোনার তরী কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলেছেন? কৃষকের দুর্দশা, প্রকৃতির বৈরী রূপ, মানব প্রেম, জীবন দর্শন। এখন দেখো অনেকগুলো বিষয় তোমার কাছে মনে হতে পারে এটাও রাইট অ্যান্সার, এটাও রাইট অ্যান্সার, এটাও রাইট অ্যান্সার, এটাও রাইট অ্যান্সার, বাট এইটার মধ্য থেকে একদম এক কথায় আমরা যদি বলি তাহলে আসলে কোনটা হবে? সেটা রাইট অ্যান্সার হবে জীবন দর্শন। এখন আমি তোমাকে একটু বলি, খেয়াল করে দেখো, কোশ্চেনটা একটু ভালো করে বুঝো। কৃষকের দুর্দশা ফুটে উঠছে, ঠিক আছে, এটা রাইট। আবার খেয়াল করো, প্রকৃতির বৈরী রূপ, আকাশে মেঘ গর্জন করতেছে, লেখক ভরসা পাচ্ছে না কখন বৃষ্টি চলে আসে, তাহলে এটাও রাইট অ্যান্সার। মানবপ্রেম, হ্যাঁ মানবপ্রেম ফুটে উঠে না, তার মানে এটাকে আমরা বাদ দিতে পারি। এখন খেয়াল করে দেখো এই দুটা জীবন, তুমি যদি খেয়াল করে দেখো যে কৃষকের দুর্দশা, প্রকৃতির বৈরী রূপ দুটাই হয়েছে, তার মানে দুইটাই যখন রাইট অ্যান্সার। এবার দেখো কৃষকের দুর্দশা, প্রকৃতির বৈরী রূপ দুইটা মানেই কিন্তু জীবন দর্শন, অর্থাৎ আমাদের জীবনের একটা কঠিন নির্মমতা তুলে ধরা হয়েছে, তাই না? আমাদের জীবনে আমরা একটা সময় চলে যাব, আমরা আমাদের সাহিত্য কর্মগুলো হয়তো মহৎ কিছু করলে সেগুলো মানুষের মধ্যে থেকে যাবে, তার মানে জীবন দর্শন এটাই রাইট অ্যান্সার। তুমি যদি এটা আনসার করো তাহলে তোমাকে এটা আনসার করতে হবে, তার মানে দুইটা আনসার করলাম না, এটা তো হবেই না, তাহলে এটা রাইট অ্যান্সার ডি। গুড।
বুঝছো? আচ্ছা, এরপর দেখো আমরা একটু দেখি, এটা আসছে তোমার চট্টগ্রাম বোর্ড 2024, এখানে বলছে হাসান রাজা তার মর্মী গানের জন্য মানুষের হৃদয় বেঁচে আছেন আজও। তো গুড, ভেরি গুড। তাহলে হাসান রাজা তার মর্মী গান, এক ধরনের গান, এই মর্মী গানের জন্য হাসান রাজাকে মানুষ এখনো স্মরণ করে। তাহলে উদ্দীপকে মর্মী গান সোনার তরী কবিতার কোনটির সঙ্গে তুলনা করা যায় বলো তো? বলো। ভাই সোনার তরী কবিতার উপর কি পরীক্ষা হবে? আগামীকাল ক্লাস হবে, পরশুদিন তোমাদের পরীক্ষা হবে। তাও ঈদের আগে আসলে হয় কিনা, সবাই হয়তো তখন ছুটিতে চলে যাবে, আমি অফিসে কথা বলে তখন তোমাদেরকে জানাতে পারবো। তাহলে উত্তর কি বলতো? তাহলে উদ্দীপকে মর্মী গান হচ্ছে, এই মর্মী গানের মধ্য দিয়ে হাসান রাজা মানুষের মধ্যে বেঁচে আছেন, অর্থাৎ এটা হচ্ছে তার কর্ম। তাহলে এখন দেখো তো, এখন কৃষকের কর্ম কি? কৃষকের কর্ম হচ্ছে তার সোনার তরী, সরি সোনার ধান, দুঃখিত, তার কি সোনার ধান। তাহলে কৃষকের কর্ম কি? সোনার ধান, অর্থাৎ এই সোনার ধান তিনি কি করেন? অর্জন করেছেন, তাই না? এটা হচ্ছে তার কর্ম। উদ্দীপক ও সোনার তরী কবিতায় ভাবগত ঐক্যের কারণ কোনটি? আত্মতৃপ্তির বেদনা, কর্মফলের মহিমা। আচ্ছা বলো তো এখানে কোনটা হবে? এটা তো ইজি কোশ্চেন, বলো। এটা তো ইজি কোশ্চেন, বলো তো, এটা সলভ করো তো। গুড। তাহলে এটা কি হবে বলতো? এটা হচ্ছে কি? কর্মের মহিমা। উত্তর কি? কর্মের মহিমা, তাই না? কর্মের মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকে, এটাই তো একদম ইজি কোশ্চেন, একটু দেখলেই দেখবে যে পারবা তোমরা। যদি আমি দেখতে যে সবারই মোটামুটি রাইট অ্যান্সার হচ্ছে। ওকে, সো আজকে আমাদের সোনার তরী কবিতার ক্লাস কেমন লাগলো একটু জানিয়ে দাও। আশা করি যে সোনার তরী কবিতার ক্লাস ইনশাল্লাহ তোমাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দাও, ঠিক আছে? কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবা। আশা করি যে আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো। এন্ড আগামীকাল 10:30 তোমাদের ঠিক আছে। ওকে, তো আগামীকাল তোমাদের ক্লাস হবে, রাহিন ভাই ক্লাস নেবে সিকিউ লেখার উপরে। ঠিক আছে, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।